আমরা প্রায় বলে থাকি যে আমাদের এখানে শিক্ষার এখনো পর্যন্ত অনেক বেশি জায়গা রিচ করার আছে, আমরা সেই জায়গাটা রিচ করতে পারিনি। তো এটাও তো একটা বড় ব্যাপার যে রিচ করার ব্যাপারটা। ঠিক। তা কি মনে হচ্ছে যে এই রিচ করার ব্যাপারটা ধীরে ধীরে কি টেকনো গ্রুপ তো একটা বড় ভূমিকা হ্যাঁ, নিয়েছে? ডেফিনিটলি এটা তো করতেই হবে। তবে আমি মনে করি যে যেটুকু কাজ করতে পেরেছি আমরা, সেটা আমাদের একটা বিশাল দেশের পক্ষে খুবই একটা ক্ষুদ্র এটা। হ্যাঁ, এটা আমি কিন্তু আমার দেশ থেকে আমি ভেবেছিলাম প্রথম রাজ্যটা আমাদের, যে আমাদের রাজ্যে প্রথম আমাদেরকে মানে প্রচুর ইনস্টিটিউশন আনতে হবে। এবং সেখানে আপনি জানেন যে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে আমরা যেটা করতে পেরেছিলাম, সেটা আমার খুব মানে ভীষণ ভালো লাগে এই জন্যেই যে বহু ছাত্রছাত্রী এখান থেকে পাশ করে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবং আমাদের পথ ধরে অনেকেই নতুন নতুন কলেজ করেছে, নতুন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজ করেছে, অনেক অনেক নতুন ইনস্টিটিউশন এসেছে। এবং আমরা এমন অনেক প্রোগ্রাম এনেছি, এমন অনেক কোর্সেস এনেছি, এমন ইনস্টিটিউশন এনেছি যেটা আগে ওয়েস্ট বেঙ্গলে ছিলই না। আমরা নতুন, আমরা আমাদের হাত ধরেই এসেছি। এবং সব থেকে ভালো লাগে যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যে শহরেই যাই না কেন সেখানে ছাত্রছাত্রী। কদিন আগেই আমি এই নিউ ইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটা প্রোগ্রাম করলাম। প্রায় ম্যাডিসন গার্ডেন 7,000 মানে ইয়ে ছিল, দর্শক ছিল। দর্শক ছিল। তো আমি যখন প্রোগ্রাম করে বেরিয়ে এলাম, মানে তখন দেখি আমার প্রচুর ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। মানে তারা দাঁড়িয়ে আছে আমার সঙ্গে ছবি নেবে বলে। এবং তখন বলছে যে আমি স্যার আপনার এই টেকনোতে পড়তাম, বা আমি শিলিগুড়ি ইনস্টিটিউটে পড়তাম, বা আমি নেতাজি সুভাষে পড়তাম। তারা ওখানে বিয়ে করেছে, তাদের বউদের সাথে আলাপ করাচ্ছে, হয়তো বা কোনো একটি মেয়ে রাইট। তার হাজবেন্ডের সঙ্গে আলাপ করাচ্ছে, তাদের বাচ্চা আছে, মানে সব মিলিয়ে একটা ফ্যামিলির মতো। মানে একটা এবং বড় হ্যাঁ, পরিবার, আমার তখন টেকনো ভালো পরিবার। লাগলো, তোমাদের সঙ্গে এই যে আমি চান্স পেয়েছি যে চলো আমরা কোথাও বসি, বসে এই হই হই করে আড্ডা, তাদের সাথে একটা বিশাল গ্রুপ। তারা আবার ফোন টোন করে আবার ডেকে নিল, নিয়ে পরের দিন আবার আমাকে তারা একটা জায়গাতে ডাকলো, মানে একটা আমরা লাঞ্চে গেলাম। এবং তারাও অনেকে যত আছে নিউ ইয়র্ক শহরে, কাছাকাছি শহরে এসে জয়েন করলো। এটা মানে আমি যে শহরেই যাই না কেন আমি খুব এনজয় করি এই জায়গাটা, এবং কখনো আমি একা ফিল করি না। আমি যে শহরেই যাই না কেন, পৃথিবীর যে কোনো শহরে আমি ডেফিনিট যে সেখানে আমার ছাত্রছাত্রী থাকবেই। এবং যদি ফেসবুকে একটা আমি এ করে দিয়ে দিই যে আমি যাচ্ছি এই শহরে, দেখা যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে লিঙ্ক হয়ে গেল যে আমি যাচ্ছি এবং তারা আমার সঙ্গে মিট করবে। তাই জন্য আমি কখনো কোনো জায়গাতে একা গেলেও হয়তো আমার বাড়িতে ভাবে, ওয়াইফ ভাবে যে আমি একা যাচ্ছি, ঠিক আছে, কি করবো অতটা ওখানে গিয়ে কি হবে। কিন্তু আমি বলি আমি একা নই, দেখবে ওখানে গিয়ে আমার কত বন্ধু, কত ছাত্রছাত্রী জুড়ে গেছে, সুতরাং সেটা কোনো ইস্যু নয়। রাইট, অর্থাৎ এটা একটা বিরাট ফ্যামিলি, টোটাল ফ্যামিলি, একটা ফ্যামিলি যেটা ফ্যামিলি, গ্লোবাল লক্ষ গ্লোবাল লক্ষ ফ্যামিলি লক্ষ তৈরি হয়ে গ্লোবাল গেছে। ফ্যামিলি তৈরি হয়ে গেছে। দ্যাটস এটা খুব তো এই যে ভালো এই যে লাগে। ছাত্রছাত্রীরা যে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয় বা দেখা করে বা বলে, তারা কোনো হেল্প করে বা যে আপনাকে আমি হ্যাঁ, তারা হেল্পটা করব। সবসময় চায় হেল্প করতে। তারা কিছু বললে ডেফিনেটলি হেল্প করতে চায়। আমিও হয়তো ওদের সঙ্গে কথা বলার পরে আমি ফিরে এসে এদেরকে বলি যে তোমরা কানেক্ট করো ওদের সাথে, ওদেরকে হেল্প করো। এবং সবাই হেল্প করতে চায় এটা। কিন্তু আবার হেল্প করতে চাওয়া, হেল্প নেওয়াটার মধ্যেও তো একটা ইয়ে আছে। কারণ অনেক সময় হয়তো সেইভাবে আমার যারা এখানে এটা দেখে, তারা হয়তো অনেক সময় কানেক্ট করে, হয়তো কিছু একটা তাদের জন্য কিছু বলতে হবে, তোমরা এভাবে হেল্প করো, সেটা হয়তো অনেক সময় বলা হয়, অনেক সময় বলা হয় না। তাদেরকে বললে ডেফিনেটলি তারা এবং বলে অনেক হয়তো। সময় হয়তো অনেক অনেক মানে তারা তো অনেক লিঙ্ক করে স্টুডেন্টদেরকে, এখানে জবের ক্ষেত্রে তারা হেল্প করে, ক্যাম্পাসিং এর ক্ষেত্রে হেল্প করে, বিভিন্ন কোম্পানিতে তারা রয়ে গেছে, সেই কোম্পানিগুলোকে আমাদের ইনস্টিটিউশনে এনে এটা করে। এটা হয়, এটা ডেফিনেটলি অর্থাৎ হয়। প্লেসমেন্ট একটা খুব বড় ব্যাপার প্লেসমেন্ট খুব এক্ষেত্রে। বড় ব্যাপার। প্লেসমেন্টের ক্ষেত্রে সেটা আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই। চতুর্দিকেই রয়েছে এবং ভালো প্লেসমেন্টও হয়। তো আমরা এতক্ষণ পর্যন্ত শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরীকে দেখলাম, কিন্তু তার একটা অন্য দিক রয়েছে, যে দিকটা কিন্তু খুব সাংঘাতিক দিক, এই জন্যে যে বিভিন্ন ক্ষেত্রে সত্যমের বিচরণ। আমি এবার একটু সেই দিকে যাব। সত্যম, আমি তোমার এই যে ফর ইউ এই সিরিজটা তুমি আমাকে দিয়েছো অনেক বই, রাইট। সেগুলো আমি পড়েছি। তো আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, রামকৃষ্ণ, এগুলোকে নিয়ে তোমার চর্চা এবং একটা একটা রিসার্চ হয়েছে। সময়টা পাও কখন? কারণ ওটা ভিভিড রিসার্চ একটা। সময়টা দেখুন, আমার সময়ের খুব একটা অভাব হয় না। কারণ আমি তো বললাম যে আমি কাজ ডেলিগেশন করি। এবং আমি নিজের জন্য আমি সময়টাকে ঠিক আমি ভাগ করে নিই। এবং অনেক সময় দেখা যায় যে অনেক কাজ আমি একটু অন্যভাবে করি। যেমন গাড়িতে যেতে যেতে দেখি আমার কতগুলো হয়তো ইম্পর্টেন্ট লেটার করতে হবে, হয়তো আমি গাড়িতে যেতে যেতেই সেক্রেটারিকে টেলিফোনে সেগুলো বলে দিই, বা এখন তো এসএমএস এর মধ্যে দিয়েও হয়ে যায়। আমি অনেক কাজ এমনভাবে করি যে সবসময় যে অফিসে বসে কাজ করতে হবে সেটাও নয়। টেলিফোনে অনেক সময় হয়তো বাড়ি থেকেই আমি সকালবেলা জাস্ট সারাদিনের যে কাজগুলো সেগুলো যাকে যেটা বলতে হবে, যাকে যেটা করতে হবে সেটা করে দিই। আর আমি প্রচুর হোমওয়ার্ক করতে ভালোবাসি। হোমওয়ার্ক করলে দেখা যায় যে কাজটা খুব তাড়াতাড়ি করা যায়। যে হয়তো কোনো কিছু ইম্পর্টেন্ট, কতগুলো অনেকগুলো ইস্যুস রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে, আমি একটু হোমওয়ার্ক করে নিই।
নিয়ে আমি বুঝতে পারি কাকে কোনটা দিলে সেই জবটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে, আমি সেইভাবে ডেলিগেট করে দিই। তাতে দেখা যায় নিজের কাজ নিজের সময় অনেকটা বেঁচে যায়। হ্যাঁ, ওই সারাদিন মিটিং করা, সারাদিন এটা করা। আর আমি আমি বিলিভ করি যেটা আমি যাকে যেটা করতে দিয়েছি তার তার ক্যাপাবিলিটি আছে বলে আমি তাকে করতে দিয়েছি, এবং তার উপর আমি ডিপেন্ড করি সবসময়, এবং ডিপেন্ড করে কিন্তু আমি ভালো রেজাল্ট পাই। যে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেখানে একজন ডিরেক্টর আছেন বা একজন প্রিন্সিপাল আছেন, আমি তাদেরকে কমপ্লিট মানে অথরিটি দিয়ে দিই যে তাদের মতো করে তারা এটাকে দেখবেন। যার জন্য এত ইনস্টিটিউশন থাকা সত্ত্বেও আমার যে খুব বেশি সবসময় বকডাউন থাকতে হয়, খুব বেশি যে আমাকে কাজের মধ্যে বা সবসময়ই থাকতে হয় তা নয়। তারা তাদের মতো করে কাজ করেন। হয়তো কোনো ইম্পর্টেন্ট কিছু হলে আমার এখানে একটা সেট অফ টিম আছে, একটা খুব মানে একটা খুব ভালো টিম, প্রফেশনাল টিম আছে, তারা সঙ্গে সঙ্গে সেটাকে লুক আফটার করেন। এ থেকে অনেকটা সময় বাঁচিয়ে নিই। আর আমি মনে করি 18 ঘন্টা সময়, মানে 6 ঘন্টা যদি ঘুমের সময় বাদ দেওয়া যায়, 18 ঘন্টা বা 16 ঘন্টা টাইমও ঠিকমতো ইউটিলাইজ করলে, অফিসের জন্য তো 6 থেকে 8 ঘন্টা, 8 ঘন্টা অফিসের টাইম, বাকি কিন্তু আরও 8 ঘন্টা সময় থেকে যায়। সেই টাইমটাতে ফ্যামিলিকে দেওয়া যায়, সেই টাইমটাতে সিনেমা দেখা যায়, সেই টাইমে লেখা যায়, সেই টাইমে নিজের ক্রিয়েটিভ জব করা যায়, সেই টাইমে আড্ডা দেওয়া যায়। এটা এটা প্রচুর সময় এটা। এবং ধরুন অফিসে নয় 8টা অবধি, 8টা থেকে রাত 2টো অবধি তো আমার কাছে অনেক অনেক সময়। এই সময়টাকে আমি প্রপারলি ইউটিলাইজ করি। এবং তারপরে যখন ট্রাভেল করতে ভালোবাসি, যখন ট্রাভেল করি সেই ট্রাভেলের সময়টাতে আমি নিজেকে, ধরুন কাজ, কোনো একটা কনফারেন্স আছে বা কোনো একটা জায়গা অ্যাটেন্ড করলাম অল্প সময়, তারপরে আমি হোটেলে বসে নিজের কাজকর্ম করি। এবং যেখানেই আমি যাই না কেন, আমি হাতে আমি সবসময় একটা আমার ডায়েরি থাকে, আমি কিছু নোট করতে থাকি, করতে থাকি। এই যে বইগুলো আমি দেখলাম বা বইগুলো পড়েছি অনেকগুলোই, তার মধ্যে দেখা যাচ্ছে একটা রিসার্চ ওয়ার্ক রয়েছে, অনেকগুলো আনটোল্ড স্টোরি রয়েছে। আনটোল্ড স্টোরি অর্থে আমি দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্রের ক্ষেত্রে বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো কিন্তু আমরা এই বই পড়ে জানতে পারলাম। তো এই তথ্যগুলো পাওয়ার জন্য তো একটা বড় রিসার্চ করতে হয়। সেই রিসার্চের উপাদানগুলো বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ, না নানান এটা মানুষ? যখনই আমি যে কাজটা করেছি সেই কাজটাতে যারা অথরিটি, আমি তাদের সঙ্গে কথা বলেছি। যেমন আমি কি বলে, যখন বিবেকানন্দ রামকৃষ্ণ করেছি, তখন আমি বেলুর মঠ, গোল পার্ক, অদ্বৈত আশ্রম এবং বিভিন্ন মহারাজদের সঙ্গে কথা বলা। এবং আমি মনে করেছি যে বিভিন্ন জায়গায় না ছুটে এমন জায়গাতে আমি কথা বলবো, এমন জায়গাতে যাব যেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক আনটোল্ড স্টোরি বেরিয়ে আসবে, অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক আনপাবলিশড ছবি পাওয়া যাবে। তারা আমাকে হেল্প করবেন। এবং সেই জায়গাটা আমি শিওর হয়েই আমি কাজে নেমেছি। আর আমার সঙ্গে একটা ভালো টিম আছে, আমার 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 সঙ্গে যারা হেল্প করে আমার কাজে, এবং দে আর ভেরি ডেডিকেটেড টিম, ইয়াং ভেরি ডেডিকেটেড টিম। তারা সবসময় আমার সঙ্গে এটাকে হেল্প করে। আমি যখনই কোনো কাজ নিয়ে থাকি, ওদের সঙ্গে মিটিং করলাম, আমি কাজটা বুঝিয়ে দিলাম। ওরা অনেক কিছু বিভিন্ন জায়গাতে গিয়ে এগুলোকে সংগ্রহ করে। তারপর হয়তো সেটা, তার থেকে আমি হয়তো ফাইন এডিটিং যেটাকে বলে, হ্যাঁ। কোনগুলো নেবো, কোনগুলো বাদ দেবো, কোন ছবিটা রাখবো। হয়তো বইটা হয়ে যাওয়ার পর আমি যেটা করি, ফার্স্ট একটা ডামি তৈরি করি। এই ডামিটা তৈরি হওয়ার পরে আমি এবার পাতার পর পাতা সেটা কমপ্লিট দেখতে থাকি। এবং দেখতে দেখতে তখন দেখা যায় যে হয়তো তার 75% চেঞ্জ হয়ে যায়, আবার নতুন করে হয়তো। কারণ আমি খুব খুঁতখুঁতে, আমি কিন্তু ওই কোনো কাজ একবারে আমি মানে করতে পারি না, এটা অনেক মানে সময় নিয়ে। পারফেকশনিস্ট। আমি আমি খুব পারফেকশনিস্ট। আমি কিন্তু ওই মানে একটু এদিক ওদিক হলে আমি সেই কাজটা আমি করি না। এবং তাদেরকে আবার নতুন করে বলা, বা সেখানে হয়তো আমি দিন সাতেক তখন অফিসটাকে একেবারেই অফ করলাম, একেবারে আমি অফ করে দিলাম যে না, আমি এই 7 দিন আমি কমপ্লিটলি আমি এটার পেছনে থাকবো, এটার মধ্যে থাকবো। ওই 7টা দিন হয়তো আমি পুরোপুরি ইনভলভ হলাম ওই কাজটার মধ্যে। দেখা যায় তার থেকে একটা ছোট্ট সুন্দর একটা ভালো কাজ হয়ে যায়। এবং ইভেন আমি ওই কভার কি হবে, কভারের কালারটা কি হবে, কভারের ছবিটা কি হবে, এইটাই হয়তো কভারের ছবি হয়তো মানে 5বার চেঞ্জ হয়ে গেছে। ওইটা আমি করতে থাকি। এবং একটা ভালো টিম আমি পাই। এবং অনেক জায়গা থেকে, যেমন যখন নেতাজি ফরু যখন করেছি, তখন আমাকে নেতাজি রিসার্চ ব্যুরোতে কৃষ্ণাদি, সুগতদা আমাকে প্রচুর হেল্প করেছেন। তার পুরো ওই সেন্টারটাই আমাকে খুলে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমার যা দরকার তুমি এখান থেকে এটাকে নাও, কোনো প্রবলেম নেই। এবং আমাকে অনিতা পাফের সাথে আমাকে ওরা কানেক্ট করে দিয়েছিলেন। আমি ওর কাছ থেকে অনেক কিছু পেয়েছি। এবং প্রথম লেখাটা যেটা এবং অনিতা পাফের কাছে হ্যাঁ, একটা ডকুমেন্টই এখানে খুব সাংঘাতিকভাবে বলা হ্যাঁ, হয়েছে। এটা ওনার বাবার সম্পর্কে উনি রাইট। একটা দারুণ লেখা আমার কাছে পাঠিয়েছেন, এবং সেটা দিয়ে শুরুটা বইটা। তা এগুলো আমি প্রত্যেকের কাছে হেল্প পেয়েছি। আমাদের যখন টেগোর ফারিউ করেছি, টেগোর ফারিউ করতে গিয়েও মানে সেখানে আমার বিশ্বভারতীর হেল্প পেয়েছি, অনেক জায়গাতে আমি প্রচুর হেল্প পেয়েছি। কালাম করতে গিয়ে একইভাবে
আমি আমার প্রচুর বাইরে যারা বন্ধু বান্ধব আছেন, এবং কালাম করতে গিয়ে সুবিধা যেটা হয়েছিল যে আমি তার কদিন আগেই নাসাতে গিয়েছিলাম, হ্যাঁ, এবং নাসার ডিরেক্টর কয়েকজন এবং ওখানে যারা নাসাতে কাজ করছেন তাদের সঙ্গে খুব ভালো আমার একটা রিলেশন ডেভেলপ করেছিল। সেখানে কালাম করতে গিয়ে আমি তাদের হেল্প পেয়েছি, এবং আমি এমন একটা আমি ওটাকে একটু দেখতেই চেয়েছিলাম যে দেখি এটাকে কি হয়। আমি তখন আমার কি বলে সোশ্যাল সাইট আমি দিয়েছিলাম যারা কালামের সঙ্গে কাজ করেছেন, কালামেরকে দেখেছেন, কালামের সঙ্গে থেকেছেন, তারা লিখুন। এরকম প্রচুর লেখা আমি পেয়েছিলাম, হ্যাঁ, সেখান থেকে নিয়ে ওইটাকে তৈরি করা কালাম, এবং তারই একটা বাংলা আবার তৈরি হলো কালাম কথা। তো এরকম আর কি, যখনই এটা করেছি তখনই। আর আমি কোনো গল্প কখনো লিখি না, আমি কখনো মানে বানিয়ে কোনো গল্প লিখি না, হ্যাঁ, এবং আমি কখনো যখন কোনো ক্যারেক্টার পাই তখন সেই ক্যারেক্টার মধ্যে যদি কিছু দেখি যে হ্যাঁ তার মধ্যে একটা দারুণ ড্রামাটিক কিছু আছে, আমি সেটাকে নোট করি, তার সঙ্গে কথা বলি, সেটা আমি নিয়ে নিই। তারপরে এটা, এবং এত ট্রাভেল করি তো যার জন্য প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, এবং প্রচুর জায়গা দেখা হয়, প্রচুর নতুন জিনিস দেখা হয়, সেখান থেকে আমার অনেক আইডিয়া হয়, এবং সেখান থেকে আমি ওই রিয়েল স্টোরিগুলোকেই তুলে ধরি, রিয়েল কিন্তু তার মধ্যে ড্রামাটিক স্টোরি, সেগুলোকে আমি তুলে ধরি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে নাটকীয় উপাদান আছে, নাটক Definitely। রয়েছে, রহস্য, শুধু রোমাঞ্চ জীবন সব নয়, আছে। মানে একটা জায়গারও একটা চরিত্র থাকে, একটা 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 যে কোনো একটা জড়বস্তুর একটা যেন চরিত্র থাকে। রাইট। আমি না এই চরিত্রটা সবসময় আমি চেষ্টা করি খুঁজে নিতে, এবং একেবারে নিজেকে স্ক্যান করে নেওয়া বলে যেটা, স্ক্যান করে নিই আমি। এবং হয়তো আমি 10 বছর বাদে সেটা নিয়ে লিখছি, কিন্তু হয়তো আমি হয়তো 20 বছর আগের কোনো জিনিস আমি লিখছি, আমার কিন্তু স্ক্যান হয়ে আছে সেটা, যে এটা। এবং অনেক সময় আমি যখন ভাবি যে এরপরে আমি কী করবো, অনেক কিছু নিয়ে ভাবতে থাকি, এটা করা যায়, এটা করা যায়, এটা 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 করতে করতে তখন আমি দেখা যায় যে হয়তো 30 বছর আগে হঠাৎ করে আমার মনে এসে যায় যে 30 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, 30 বছর আগে ওরকম একটা জায়গাতে আমার কারোর সঙ্গে দেখা হয়েছিল, বা এরকম একটা কিছু। তখন হয়তো ওরকম একটা কিছু পেয়ে গেলাম, একটা সাবজেক্ট পেয়ে গেলাম। এটা আমার কাছে খুব, আমি কোনো গল্প বানিয়ে লিখতে পারি না, আমি যা দেখি, যা বুঝি এবং যা রিয়েল, আমি সেটাকেই তুলে ধরার চেষ্টা করি। এই যে টেগোর ফর ইউ, এই টেগোর ফর ইউ রবীন্দ্রনাথ জীবনে কতখানি, মানে রবীন্দ্রনাথের উপলব্ধি জীবনে কতখানি আছে? এবং এটা তো সব থেকে বেশি যদি কারোর আম, ইয়ে থাকে, মানে আমার প্রতি কারোর যদি মানে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স থাকে, দ্যাট ইজ রবীন্দ্রনাথ, দ্যাট ইজ রবীন্দ্রনাথ। এবং সেটা আমি যার জন্যে দেখবেন সবসময় আমি বেশি রবীন্দ্রনাথের কবিতা বলি, কোথাও কিছু বলতে হলে রবীন্দ্রনাথের কে কোট করি, এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমি অনেক কাজও করেছি, রবীন্দ্রনাথকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি, বহু জায়গাতে, বহু অনুষ্ঠানে এবং বহু অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিয়ে তুমি কাজ করেছো, হ্যাঁ। রবীন্দ্রনাথের বিলাতের বাড়িতে গেছি, রবীন্দ্রনাথের বিভিন্ন জায়গাতে রবীন্দ্রনাথের যে কাজকর্ম সেখানে আমি গেছি, সেখানে দেখেছি। আমি এর মধ্যে আমেরিকাতে রবীন্দ্রনাথ বহুবার গেছেন, কিন্তু আমেরিকাতে কোনো স্ট্যাচু ছিল না রবীন্দ্রনাথের। আমি সেখানে হিউস্টনে একটা বিশাল এনার্জি পার্ক, যেটা ওখানকার সিটি মেয়র আমাদের দিয়েছিলেন, এবং এমনভাবে রবীন্দ্রনাথের একটা 6 ফুটের একটা স্ট্যাচু আমি বসিয়েছি, যে সেখান থেকে এমন একটা জায়গাতে যে তার চারিদিক থেকে রোড, এবং সেখানে যারা এখান দিয়ে যাবে ওই স্ট্যাচুটা দেখতে, মানে রবীন্দ্রনাথকে দেখতে পাবে। রবীন্দ্রনাথকে দেখতে পাবেন। আমি ওরকম একটা জায়গাতে একটাই রবীন্দ্রনাথ স্ট্যাচু আছে আমেরিকাতে, ওটা আমি বসিয়েছিলাম 3 বছর আগে। আমি মালয়েশিয়াতে এবার একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু বসিয়েছি। সুতরাং রবীন্দ্রনাথকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি, রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসি, যখনই সময় পাই রবীন্দ্রনাথের গানই আমি শুনি, রবীন্দ্রনাথের কবিতা পড়ি, অন্য কবিতাও পড়ি, অন্য গানও শুনি ডেফিনেটলি, কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করেন সবসময় রবীন্দ্রনাথ। এবং কেন জানি মনে হয় যে এটা আরও বেশি রবীন্দ্রনাথকে জানতে পারলে, আরও বেশি মানে তাকে নিয়ে চর্চা করতে পারলে আমি খুব গুড ফিল হয় আমার, এটা আমার। রাইট। রবীন্দ্রনাথ হয়ে গেছে, নেতাজি সুভাষচন্দ্র হয়ে গেছে, বিবেকানন্দ হয়ে গেছে, রামকৃষ্ণ হয়ে গেছে, অর্থাৎ বাঙালি হয়েছে, কালাম হয়েছে। বাঙালির এই যে একটা একটা আইকন যারা, তাদের নিয়ে তো অনেকগুলো কাজ হয়েছে, আরও অনেক বাঙালি রয়েছেন যাদের সম্পর্কে কাজ হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ, ডেফিনেটলি আমি তো চেষ্টা করি এটাকে নিয়ে করি, কিন্তু হয়তো অনেক সময় এগিয়েও যায়, কিন্তু দেখা যায় যে ঠিকমতো সব কিছু মেটেরিয়াল না পাওয়াতে আমাকে আবার ওই থেমে থাকতে হয়। তখন আমি হয়তো বাঙালি নন, কিন্তু তিনি বাঙালি। আমি মাদার টেরেসাকে নিয়ে একটা কাজ করছিলাম, এবং যেহেতু ওনার সেন্টহুডের এইটা নিয়ে আমি একটা কাজ করছিলাম, বইটা তৈরি হয়ে গেছে। আমি অলরেডি এর জন্য ভ্যাটিকানেও গিয়েছিলাম, ভ্যাটিকানে গিয়ে আমার সুযোগ হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাকে একেবারে মানে ওই ভ্যাটিকানের যে আমাদের ক্যানোনাইজেশনের যে সেরিমনি, সেই তার স্টেজে চলে যাওয়া, ঠিক আছে, এবং আমরা ওই ভ্যাটিকান শহরে
মুখ্যমন্ত্রীর উদ্যোগেই মানে সেই রবীন্দ্রনাথের গান করতে করতে হ্যাঁ একদম তাই, আমরা কিন্তু রবীন্দ্রনাথের। ওইখানে পৌঁছে গেছিলাম, হ্যাঁ, এবং সবাই অবাক ওখানকার লোকজন যে এরা চলেছে গান করতে করতে, এবং মাদার যে সমস্ত গান মাদারকে উদ্দেশ্য করে গাওয়া যায় সে সমস্ত গানই আমরা ওখানে গিয়েছিলাম। এবং ওইটা করে আমার বইয়ের একটা পার্ট বাকি ছিল, বইটা কমপ্লিট করেছিলাম আমি, কারণ আমি বহু এখান